ফিরে দেখা টুকরো স্মৃতি, দশম পর্ব। কিছু কথা, কিছু ব্যথা, কিছু সান্ত্বনা। Some words, some pains and consolations. আমরা জানি স্মৃতি সতত সুখের নয়। এই প্রসঙ্গে কিছু কথা মনে পড়ে। আমার সহধর্মিণী সীমা দাসের শ্রাদ্ধ দিবসে যখন রাধানগর পল্লী সমিতির কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে সীমা দাস অতিথি নিবাস নির্মাণের জন্য প্রায় 4 লাখ টাকা দিলাম, তখন আমার কানে এলো কেউ একজন বলেছেন উনি যে এসব দান টান করেন সেটা তার নাম প্রচারের জন্য। সেকেন্ডারপুর কিশোরয় বিদ্যানিকেতন এবং স্থানীয় কেজি স্কুল রামমোহন বিদ্যাপীঠের অল্প বেতনের শিক্ষক শিক্ষিকাদের পূজা বোনাসের জন্য উনি যে 1 লক্ষ টাকা হিসেবে 2 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন, সেটাও ওই উদ্দেশ্যে। আমি শুনে বললাম, যারা এসব কথা বলছেন তারাও তো কিছু ভালো কাজের জন্য এরকম করতে পারেন। তা না করে যারা এসব সমালোচনা করেন তারা তাদের নিজেদের ফিতে সবাইকে মাপতে চান। কলকাতা প্রেস ক্লাবে 2023-এ রামমোহনের জন্মদিন উপলক্ষে রাধানগর পল্লী সমিতির উদ্যোগে যে অনুষ্ঠান হলো, সেখানে ওই সংস্থার সভাপতি হিসাবে আমি রামমোহন সম্পর্কে আমার লেখা একটি নাটকের বইয়ের শতাধিক কপি বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করলাম। সেটা তো রামমোহনকেই সাধারণের কাছে তুলে ধরার জন্য। পরে শুনলাম রামমোহনের অনুষ্ঠানে রামমোহন সম্পর্কে বই বিতরণ, ওটাও নাকি আমার নাম প্রচারের উদ্দেশ্যে। একজন সদস্যা তো নিজে বইটি না পড়ে আর একজনকে দিয়ে দিলেন। তবু ভালো যে তিনি বইটি ফেলে দেননি। এজন্যই বোধহয় এই প্রবাদ বাক্যটি আছে, উলু বনে মুক্ত ছড়ানো। মনে পড়ল একজনের কথা, তিনি কিভাবে একজনের জীবন বাঁচিয়েছিলেন। তিনি বললেন, একজন ভিখিরি আমাকে একটা টাকা চাইল। আমি বললাম, আমি যদি তোমাকে 1 লাখ টাকা দিই তাহলে কি করবে? সে বলল, ওহ, 1 লাখ টাকা, তাহলে আমি খুশিতে মরে যাব। আমি তাকে 1টা টাকাও না দিয়ে তার জীবন বাঁচিয়েছিলাম। একথা শুনে আপনি কি হাসবেন? কেউ কেউ আবার উপকার পেয়েও উপকার অস্বীকার করে বাঁকা কথা বলে। তাহলে কি বলতে হবে কেউ কারো উপকার করো না, বা এইভাবে হাত গুটিয়ে নিতে হবে? যখন দেখি আমার বিশ্বপথিক রামমোহন বই থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় কেউ কেউ কোনো কৃতজ্ঞতা না জানিয়ে বই লিখে রামমোহন গবেষক হিসেবে পরিচিত হতে চাইছেন, তখন কিছু ব্যথা তৈরি হয়। আর কবির কথায় বলতে হয়, ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। আর নিজেরা যদি সামান্য কিছু করে উচ্চ কণ্ঠে প্রচার করে, তখন মনে পড়ে সেই কথা, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেন শিশির। অবশ্য কিছু বিপরীত চিত্রও দেখি। আমার বিশ্বপথিক রামমোহন বইয়ের ভূমিকায় জাতীয় অধ্যাপক ভবতোষ দত্ত লিখলেন, আপনার বই শুধু রম্য ও সুখপাঠ্য নয়, অনেক স্বল্পালোচিত এমনকি অনালোচিত বিষয়ও আপনি মৌলিক প্রমাণপত্র দিয়ে আলোচনা করেছেন। আর আমেরিকা প্রবাসী অরভিন ঘোষ তার রামমোহন সম্পর্কিত বইতে ভূমিকায় এবং ভিতরের অনেক পাতায় আমার বিশ্বপথিক রামমোহন বই থেকে
তথ্য ঋণ স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না, বরং তার বড় মনের পরিচয় পাওয়া যায়। তবে সেটা তো সকলের হয় না। যাই হোক, এসব কথায় কান দিয়ে আমি আমার আত্মশক্তি ও আত্মবিশ্বাস হারাবো না, জীবন পথও বদলাবো না। সাধ্য মতো এসব করে যাব আর বলবো, হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার না জন্ম নেয়, আর দুঃখ দিলেও ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস না চলে যায়। অন্যের কথায় বিচলিত না হয়ে নিজের অন্তরের কথায় চললেই আসে শান্তি, আর সেটাই আবার এগিয়ে নিয়ে যায়। আর তাতে সাধারণ মানুষের কাছ থেকেই পাওয়া যায় সান্ত্বনা। একদিন শীতের সকালে প্রাতঃ ভ্রমণের জন্য বেরিয়ে দেখি চারদিক ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে। মনে হলো যেন সাদা অন্ধকার। বাড়ি থেকে একটু দূরে আনন্দময়ী মন্দিরের দিকে এগোচ্ছি। রাস্তার পাশে একজন গাইডই ছিল। সে বলল, স্যার, আমার বাড়িতে আসুন, এক কাপ টাটকা দুধের চা খেয়ে যান। সেই শীতের সকালে সেই ঘন দুধের চা যেন অমৃতের মতো মনে হলো। চা খেয়ে মন্দির দর্শন করে ঢুকে পড়লাম পাশের দরিদ্র পল্লীতে। সেখানকার মেয়েরা রাস্তার পাশে শুকনো কাঠ, শুকনো ডালপালা সংগ্রহ করে জ্বালানির জন্য। তাতে অনেকেই তাদের বাড়ির উঠোনে ঢুকতে দেয় না। কিন্তু ভালোবাসার মন্ত্রে অনেক কিছুই বদলে যায়। আমি তাদের বললাম, আমার বাগানে দুটো বাতাবি গাছে প্রচুর বাতাবি লেবু পেকেছে, আমার সঙ্গে এসে সেই বাতাবি পেড়ে নিয়ে যাও। তারা এসে দু ঝুড়ি বাতাবি পারল, গাছ থেকে দুটো কাঁঠালও দিলাম। তারা বলল, কত পয়সা দিতে হবে বাবু? আমি বললাম, তোমাদের পয়সা দিতে হবে না, এগুলো তোমাদের খেতে দিলাম। তখন তাদের মুখে যে স্বর্গীয় হাসি ফুটে উঠল, তার দাম নির্ধারণ করা যায় না। পরের দিন বৈকালিক ভ্রমণে বেরিয়ে পড়লাম। বাড়ির উত্তর দিকে একটা পাড়া পেরিয়ে দুপাশে সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটি গ্রামীণ রাস্তায় কিছুটা হেঁটে গিয়ে যখন একটা বটগাছের তলায় বসে পড়লাম, তখন তাকিয়ে দেখি পশ্চিম দিগন্তে চলছে মেঘে মেঘে ছড়িয়ে পড়া সিঁদুরের খেলা। তৈরি হচ্ছে মেঘের প্রাসাদ, মেঘের স্বপ্নপুরী, আর তারই মধ্যে ডুবে যাচ্ছে একটা লাল থালার মতো অস্তগামী সূর্য। তখন একই সঙ্গে এই ধরিত্রী মাতার প্রতি অনুরাগ ও বৈরাগ্যের এমন সংমিশ্রণ ঘটল, যা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়, তাহলে ভাবতে ভালো লাগে পথ কখনো শেষ হয় না। কিন্তু বাস্তব তো তা নয়। এখানে চড়াই উতরাই ভেঙে পথ চলতে হয়। জীবন এখন ক্রমশ জটিল, কত রকম ফন্দি। নিজেরাই হয়ে যাচ্ছি নিজেদের মুঠো ফোনে বন্দি। তবে শুধু আক্ষেপ নয়, নিজের জীবনের আচরণের ভেতর দিয়েই দেখাতে হবে উৎক্রমণের পথ।